This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এলাম প্রবীর প্লাসের আরও একটা নতুন এপিসোড। ভারত এখন দালাল রাষ্ট্রে পরিণত হয়েছে। কেন এ কথা বলছি? ভারতবর্ষ চিরকালই শস্য শ্যামলা দেশ একটা, এখানে সহজে চাষাবাদ হয়, কিন্তু শুধু চাষাবাদ করে তো আর দেশ চলে না। দেশ চলতে গেলে লাগে শিল্প। সেই শিল্প এখন বিরাট একটা খরা চলছে। যদিও সারা পৃথিবীতেই বড় শিল্প আর হচ্ছে না, কিন্তু ছোট শিল্প গত 10 বছরে মোদিজির আমলে কোনোটাই হয়নি। যা হয়েছে সেটা হচ্ছে দালালি করা, অর্থাৎ ব্রোকারি করা, অর্থাৎ অন্য জায়গা থেকে মাল কিনে আরেক জায়গায় বিক্রি করা। এটাই এখন ভারতবর্ষের মূল কাজ। এই দেখুন, সুইগি, জোম্যাটো বা ফ্লিপকার্ট, অ্যামাজন, ইবে, এই যে ই কমার্স সাইটগুলো আছে, এগুলো তো একরকম দালালি। এই ব্যবসা ছাড়া ভারতবর্ষে এখন প্রোডাকশন ব্যবসা কিচ্ছু নেই। প্রোডাকশন কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষ থেকে উঠে গিয়েছে। ভারতবর্ষ থেকে উঠে সে প্রোডাকশন চলে গেছে চীনে। চীন এখন একটা প্রোডাক্টিভ দেশ, আর ভারতবর্ষ এখন হচ্ছে বেচুবাবুর দেশ। এখানে যারা চাকরি করছেন তাদের সেলসম্যান হতে হচ্ছে। কর্মদক্ষ শ্রমিকের কিন্তু আর দাম নেই। পাট শিল্প শেষ, লোহার শিল্প শেষ, প্লাস্টিক শিল্প শেষ, যত রকম শিল্প আছে সব শেষ হয়ে গিয়েছে মোদিজির আমলে। গত 10 বছর 11 বছরে ভারতে কোনো বড় শিল্প হয়নি। হ্যাঁ, কয়েকটা গাড়ি কারখানা হয়েছে। গাড়ি কারখানাতেও এখন 400-500 বেশি লোক লাগে না। তাই শ্রমনিবিড় শিল্প বলতে যা বোঝায় মোদিজির আমলে তা কিন্তু আর হয়নি, ভারতবর্ষের কোথাও হয়নি। কিন্তু বিরাট সম্ভাবনা ছিল ভারতবর্ষে এই শিল্প গড়ে ওঠার। যেমন ধরুন ইলেকট্রনিক শিল্প। ইলেকট্রনিক শিল্প ভারতবর্ষ অনেকটা দূর এগিয়ে যেতে পারত। হ্যাঁ, কিছু আইটি হয়েছে, যেমন কল সেন্টার হয়েছে, যেমন কিছু ঘরে বসে কাজ, ওয়ার্ক ফ্রম হোম, এই ধরনের কাজ হয়েছে, কিন্তু এগুলো শিল্প নয়। শিল্প মানে যেখানে প্রোডাকশন হয়, যেখানে অনেক জিনিসপত্র তৈরি হয়, মেশিনারি তৈরি হয়। হাওড়া ছিল একসময় ভারতের শেফিল্ড, সেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং দ্রব্য তৈরি হতো। আগ্রা ছিল তাই, পাঞ্জাবে মোটর পার্টস তৈরির বিরাট একটা ইন্ডাস্ট্রি ছিল। সেগুলো সব শেষ হয়ে গিয়েছে। এখন শুধু বেচুবাবু হতে হবে, অর্থাৎ যে বিক্রি করতে পারবে সেই বেঁচে থাকবে, আর যে প্রোডাকশন করে, তৈরি করে, তাদের বেঁচে থাকার জায়গাটা ধীরে ধীরে সংকুচিত হয়ে এসছে শুধু মোদিবাবুর এই কল্যাণে। আপনি বলবেন আদানি আম্বানিরা এত বড় বড় ইন্ডাস্ট্রি করছে না। আদানি আম্বানিরা কোনো ইন্ডাস্ট্রি করছে না। আম্বানিদের কথাই ধরুন, এই ধরুন আম্বানিরা জু করছে, চিড়িয়াখানা করছে, সেটা শিল্প নয়। আম্বানিরা যে এই যে মোবাইল নেটওয়ার্কের ব্যবসা করছে, এটাও শিল্প নয়। মোবাইল নেটওয়ার্কের ব্যবসা মানে একবার তার বিছিয়ে দিল, একবার টাওয়ার লাগিয়ে দিল, ব্যাস শেষ। সেখানে আর নতুন করে লোক নিয়োগ হয় না, খুব অল্প সংখ্যক লোক দিয়ে কাজ হয়। এমনকি এখন আপনি যদি কোম্পানিকে ফোন করতে চান, মোবাইল কোম্পানিকে, সেখানেও কম্পিউটার থেকে উত্তর আসে, এখন আর কেউ ফোন ধরে কথা বলে না। এইরকম একটা অবস্থায় রয়েছে ভারতের শিল্প। আর আম্বানিদের কথা বললাম, আদানিদের কথা বলি এবার। আদানিরা নতুন কোনো শিল্প বানায়নি, তারা তৈরি করা শিল্প, ভারতবর্ষের নেহেরুর আমলে, ইন্দিরা গান্ধীর আমলে যে শিল্প হয়েছে সেগুলো কিনে নিয়েছে। যেমন ধরুন এয়ারপোর্ট কিনেছে, বন্দর কিনেছে, এগুলো কিনেছে তারা। নতুন করে শিল্প আম্বানি আদানি কেউই গড়েনি, যেটা টাটা বিড়লার আমলে হয়েছিল। জামশেদজি টাটা আমলে যে শিল্পের বিকাশ ঘটেছিল, বা বিড়লাদের যে শিল্পের বিকাশ ঘটেছিল, সেই শিল্প কোথায়? সে শিল্প নেই। বাটার মতন একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সারা পৃথিবীতে যাদের ব্যবসা, তারা ভারতে জুতো তৈরি করত। সেই জুতো তৈরি কারখানা সংকুচিত হতে হতে, লোক কমতে কমতে আজকে প্রায় মৃতপ্রায় অবস্থায়। অর্থাৎ শিল্প ভারতবর্ষে হয়নি। এখন যেটা হয়েছে সেটা হয়েছে ভারতের দালাল হয়েছে। কি দেখবেন, ব্যাগ হাতে টাই স্যুট পরে কিছু দালাল এটা ওটা প্রোডাক্ট বিক্রি করছে। আর এদের মূলত সবাই প্রায় গুজরাটি আর মারোয়াড়ি। এখানে যাদের মেধা আছে, যাদের হাতে কর্মদক্ষতা আছে, সেই সব লোকেদের জায়গা নেই এইসব জায়গায়। এখানে বিভিন্ন রকম কথার ফুলঝুড়ি ফুটিয়ে, সত্যি মিথ্যে নানা রকম ভুজুং ভাজুং দিয়ে মানুষকে প্রোডাক্ট বিক্রি করাটাই হচ্ছে এখন শিল্প। প্রোডাকশন কিছু হচ্ছে না। অথচ ভারতবর্ষের কিন্তু ইলেকট্রনিক শিল্পের একটা বিরাট সম্ভাবনা ছিল, লোহার শিল্পের একটা বিরাট সম্ভাবনা ছিল, পাটজাত শিল্পের বিরাট সম্ভাবনা ছিল। পাট শিল্পকে ব্যবহার করে বাংলাদেশ আজকে ভালো ব্যবসা করেছে, যদিও ইদানিংকালে সেই ব্যবসা খানিকটা স্তীমিত।
কিন্তু বাংলাদেশ বেশ ভালো জায়গায় পৌঁছেছিল। চা চা শিল্পটাকে ইচ্ছে করে গলা টিপে হত্যা করে দেওয়া হয়েছে। এরকম বিভিন্ন শিল্পকে ভারতবর্ষ থেকে কিন্তু ইচ্ছে করে মেরে ফেলা হয়েছে। বদলে কি হয়েছে? আম্বানি আদানিদের শিল্প হয়েছে, মানে সে শিল্প মানে ব্যবসা হয়েছে। সেগুলো বিক্রি করার ব্যবসা, তৈরি করার ব্যবসা না, প্রোডাকশন ব্যবসা না। বলবেন ভারত 5 ট্রিলিয়ন ইকোনমির দিকে এগোচ্ছে, বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ হচ্ছে। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, সৌদি আরব 1.1 ট্রিলিয়ন ডলারের ইকোনমি। সৌদি আরবের লোকের জীবনযাত্রা কি আমাদের থেকে খারাপ? আসলে আমাদের দেশটা বিশাল বড় দেশ। এই বিশাল বড় দেশের একটা যে অর্থ রোজগার, সেটাকে মিলিয়েই বলা হচ্ছে পঞ্চম অর্থনীতির দেশ। আসলে কিন্তু তা নয়। আসলে জাপান ধরুন আমাদের থেকে ঠিক একটা স্টেপ আগে আছে, চতুর্থ অর্থনীতিতে তারা জায়গা করেছে। জাপানের লোকের যে অর্থনৈতিক অবস্থা, ভারতের লোকের কি তাই? তাহলে কি 80 কোটি লোককে খাদ্যশস্য বিনে পয়সায় বিলোতে হয়? তাহলে কি শৌচাগার বানিয়ে দিতে হয়? যে দেশের লোকের বাড়িতে একটা শৌচাগার পর্যন্ত নেই, যে দেশের লোক 80 কোটি লোক এমন রোজগার করে না যেখানে তারা দুমুঠো খেতে পারে, তাদেরকে খাদ্যশস্য বিনে পয়সায় দিতে হয়, সে দেশকে আপনি উন্নত বলেন কি করে? উন্নয়ন হচ্ছে ওই আদানি আম্বানি এসবের উন্নয়ন হচ্ছে। আর উন্নয়ন হচ্ছে কাদের? এই টেলিভিশন চ্যানেল, যারা মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়ে দিনের পর দিন আমাদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা রোজগার করে নিয়ে যাচ্ছে। শিল্প কোথায়? শিল্প তো নেই, কোনো প্রোডাকশন শিল্প তো হচ্ছে না, রেলে নিয়োগ হচ্ছে না। রেলের মতন শিল্প যেখানে মানে একটা বিরাট নিয়োগ হতো, সেই রেলের শিল্পে নতুন করে ইনভেস্টমেন্ট হচ্ছে না। বিদেশ থেকে কোচ আমদানি হচ্ছে, বিদেশ থেকে ইঞ্জিন আমদানি হচ্ছে। কেন আমরা করতে পারছি না? চিত্তরঞ্জন লোকোমোটিভে অত্যাধুনিক ইঞ্জিন তৈরি করার জায়গা আছে, সেখানে আমরা তৈরি করতে পারছি না। কেন করতে পারছি না? আমরা চীনের সাথে পাল্লা দিতে পারছি না। কেন পারছি না? আমাদের এখানে কি শ্রমিক কম? আমাদের এখানে কি দক্ষ শ্রমিকের অভাব? না, আমাদের এখানে শ্রমিকের বেতন চীনের থেকে অনেক বেশি। কোনোটাই না। আসলে সদিচ্ছা নেই। প্রোডাকশন করতে গেলে যে সদিচ্ছা লাগে, সেই সদিচ্ছাটাই কিন্তু ভারতবর্ষ সরকারের উঠে গিয়েছে। তারা এখন মাল ইধার কা মাল উধার করে, মানে এখান থেকে কিনে ওখানে বিক্রি করছে। এই হচ্ছে শিল্প। এইভাবে যদি চলতে থাকে ভারতীয় শিল্প মানে বলে কিছু আর থাকবে না। তখন ভারত শুধু বেচুবাবুদের দেশ হয়ে যাবে, সেলসম্যানদের দেশ হয়ে যাবে। যারা বিক্রি করতে পারবে তাদেরই রোজগার হবে, যারা প্রোডাকশন করে তাদের রোজগার হবে না। অথচ এখানে দক্ষ শ্রমিকের অভাব নেই, এখানে সস্তার শ্রমিকের অভাব নেই, এখানে পরিশ্রমী শ্রমিকের অভাব নেই। সব উঠে যাচ্ছে। আজকে চিন্তা করুন, ভারতবর্ষ এমন একটা দেশ যারা এখনো এরোপ্লেন বানাতে পারে। ভারতবর্ষ এমন একটা দেশ যারা এইখানে এমন কোনো প্রোডাকশন করতে পারে না যে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে। আজকে আমাদের দেশের গাড়ি শিল্প যথেষ্ট উন্নতি করেছে, টাটা মাহিন্দ্রা উন্নতি করেছে, মারুতি এরা উন্নতি করেছে, কিন্তু এদের অধিকাংশ পার্টস বিদেশ থেকে আসে। আমরা মোবাইলের ডিসপ্লে তৈরি করতে পারি না, টেলিভিশনের স্ক্রিন তৈরি করতে পারি না। আমরা বড়াই করি যে আমরা পঞ্চম অর্থনীতির দেশ। আসলে এই যে এইসব বলে আমাদের ভুলিয়ে রাখা হয়, এইসব বলে আমাদের বোকা বানানো হয়। আসলে আমরা একটা দালাল রাষ্ট্র। আমরা দালালি করি, সিম্পল দালালি করি। এখান থেকে মাল কিনি, ওখানে বিক্রি করি। চায়না থেকে কিনি, ইসরায়েল থেকে কিনি, রাশিয়া থেকে কিনি, কিনে ভারতবর্ষে বিক্রি করি। প্রোডাকশন কোথায় ভারতবর্ষের? কোথায় হচ্ছে প্রোডাকশন? প্রোডাকশন যতক্ষণ না ভারত একটা প্রোডাক্টিভ দেশে পরিণত হবে, ততক্ষণ ভারতবর্ষকে উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়াই যাবে না। যে রাষ্ট্র যত প্রোডাকশন করে, সে রাষ্ট্রের বিকাশ তত তাড়াতাড়ি হয়, তত দ্রুত হয়, তত ভালো হয়। আমাদের চাষের ক্ষেত্রে কোনো অসুবিধে নেই, কৃষিতে আমরা স্বয়ংসম্পূর্ণ এবং আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি। কিন্তু শিল্পের জায়গায় দাঁড়িয়ে দেখুন, শিল্প কোথায়? আজকে গত 10 বছরে একটাও শিল্প হয়নি। রেলের নিয়োগ বন্ধ, রেলের কারখানার যে বিশাল একটা নেটওয়ার্ক, সে রেলের নিয়োগ বন্ধ। এমনকি মানে যারা ড্রাইভার, সেখানে লোক কম। ড্রাইভার যারা ট্রেন চালান, তাদের মানে দিনে 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, তবুও লোক নেওয়া হচ্ছে না। আপনারা শুনলেন কিছুদিন আগেই করোনার আগে লাস্ট আমাদের সেনাবাহিনীতে লোক নিয়োগ হয়েছে। তারপরে কি হয়েছে? 13,000 মাত্র অগ্নিবীর নেওয়া হয়েছে, যাদের সিভিক মিলিটারি বলা যায়। সিভিক মিলিটারি দিয়ে যুদ্ধ লড়া যায়? 1,80,000 পদ সেনাবাহিনীতে খালি আছে। এই যে বিভিন্ন জায়গায় পোস্ট খালি আছে, ব্যাংকে পোস্ট খালি আছে, সেই জায়গাগুলোতে লোক নেওয়া হচ্ছে না। সেই জায়গাগুলোতে লোক না নেওয়া হওয়ার ফলে বেকারত্ব বাড়ছে। আজকে বেকারত্ব দেশের মানে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। কেন? এদেশের বেকারদের হাতে চাকরি বাকরি নেই কেন?
শিল্প তৈরিতে বা শিল্প গঠনে সরকারের আগ্রহ নেই কেন? কারণ সরকার সেই সমস্ত ব্যবসায়ীদের সাপোর্ট করছে, সেই সমস্ত ব্যবসায়ীদেরকে সমর্থন দিচ্ছে যারা ইধার কামাল উধার করে, যারা আমাদের দেশের তৈরি প্রোডাক্ট, অর্থাৎ ধরুন বিমানবন্দর বা জলবন্দর, এই বন্দরগুলোকে তারা কিনে নিচ্ছে। নতুন করে তো শিল্প বানাচ্ছে না, নতুন করে ইন্ডাস্ট্রি তো হচ্ছে না। নতুন ইন্ডাস্ট্রি না হলে ভারতবর্ষের উন্নয়নের জায়গাটা থমকে যাবে, এবং থমকে গিয়েছে। গত 10-12 বছরে ভারতের উন্নয়নের সূচক দেখুন কোথায়, মাথা পিছু আয় দেখুন কোথায়। আমরা পঞ্চম অর্থনীতির দেশ বলে নিজেদেরকে বড়াই করি, অথচ বলি না এই দেশটা কিন্তু 140 কোটির দেশ। আমাদের থেকে ছোট দেশ হয়ে তাদের মানে অর্থনীতি আমাদের থেকে কম হয়েও তারা কিন্তু আমাদের থেকে অনেক ভালো আছে। সৌদি আরবের কথাই বললাম আপনাদের, 1.1 ট্রিলিয়ন তাদের ইকোনমি, অথচ তাদের জীবনযাত্রার মান দেখুন। এখান থেকে শ্রমিক গিয়ে তাদের বাড়িতে কাজ করছে, তাদের ড্রাইভারি করছে, তাদের বাগান তৈরি করে দিচ্ছে। কেন? এদেশে শিল্প এখন একটা, হিন্দু এবং মুসলমান। এই হিন্দু মুসলমান করে আমাদের এই সরকার একের পর এক ভোট বৈতরণী পার করে যাচ্ছে। এই কিছুদিন আগে পেহেলগাঁওয়ে আক্রমণ হলো, আক্রমণের পরে পাল্টা আক্রমণ করলো ভারতবর্ষ। আমরা জেতা ম্যাচটা ছেড়ে দিয়ে চলে আসলাম। তারপরে বিহারে ভোট আসবে, বিহারে ভোট আসলে আবার ড্যাং ড্যাং করে এরাই জিতে যাবে। এইভাবে আমাদের বোকা বানিয়ে রাখা হচ্ছে, ভাবে আমাদের মূর্খ বানিয়ে রাখা হচ্ছে। এইভাবে আর কত দিন চলতে পারে? যতক্ষণ না ভারতবর্ষ শিল্প গড়বে, অর্থাৎ প্রোডাক্টিভ দেশ হবে, ততক্ষণ কিন্তু ভারতবর্ষ উন্নয়নের দিকে এগোবে না এক পাও। আর এই দেশকে প্রোডাক্টিভ বানানোর ক্ষেত্রে এই সরকারের অনীহা সর্বত্র দেখা যাচ্ছে। সব জায়গায় দেখতে পাচ্ছি এই সরকার দেশটাকে প্রোডাক্টিভ করতে চায় না। এই রাষ্ট্র একটা কনজিউমার কান্ট্রি হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা ভোগ করি জিনিসপত্র, কিন্তু পণ্য উৎপাদন করি না। আমরা যদি পণ্য উৎপাদন করতে না পারি, আমাদের উন্নয়নটা হবে কোথা থেকে? আমাদের দেশের রাষ্ট্রনায়কেরা, রাষ্ট্র পরিচালকেরা এই ব্যাপারে কোনো মানে তাদের হেলদোলই নেই, চিন্তাই নেই। তারা একটা জিনিস নিয়েই ব্যস্ত, সেটা হচ্ছে মানুষের মধ্যে রাষ্ট্রপ্রেম জাগাও, দেশপ্রেম জাগাও কোনোভাবে, আর হিন্দু মুসলমান করে ভাগাভাগি করে রাখো, আর দীর্ঘদিন ক্ষমতায় বসে থাকো। আর দেশের মানুষও তেমনি, তারাও ওই হিন্দু মুসলমানের চক্করে পড়ে তারাও কিন্তু ভুলে গেছে যে আমাদের দেশে কারখানা হচ্ছে না কেন, আর একটা টাটার মতন কারখানা হচ্ছে না কেন, জামশেদজি টাটা যে কারখানা করেছিলেন সেই কারখানা হচ্ছে না কেন, টেলকোর মতো ইন্ডাস্ট্রি নেই কেন, বিড়লারা যা প্রোডাকশান করতো সেই প্রোডাকশানগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে নতুন প্রোডাকশান হচ্ছে না কেন, এই প্রশ্ন কেউ করে না। দেশে বেকারত্ব চরম সীমায়, এই নিয়ে কেউ প্রশ্ন করে না। কে হিন্দু, কে মুসলিম, কার বাড়িতে কি মাংস রান্না হচ্ছে, কে কি খাচ্ছে, এই নিয়েই আমরা ব্যস্ত। কারণ টেলিভিশন চ্যানেলগুলো আমাদেরকে এইভাবে মোহগ্রস্ত করে রেখেছে। বারবার বলি যে টেলিভিশন দেখাটা বন্ধ করুন। টেলিভিশন দেখা বন্ধ করলে আপনার মধ্যে যে চেতনার বিকাশ সেটা ঘটবে, আপনি নতুন করে ভাবতে শিখবেন। টেলিভিশনের ভাবনায় নিজেকে ভাবাবেন না। ভাবুন একবার, এই দেশটায় কিচ্ছু প্রোডাকশন হচ্ছে না, খালি মাল কিনে আনছি তারপর বিক্রি করছি। এইভাবে কতদিন চলতে পারে? বড়বাজারের এক ব্যবসায়ীর সাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে আমার। তিনি বলছিলেন বেনারসি শাড়ি পর্যন্ত চীন থেকে আমদানি হচ্ছে। ভাবুন, বেনারসি শাড়ি যেটা বেনারসে তৈরি হওয়ার কথা, সেটা চীন থেকে আসছে। চীন থেকে আসছে খেলনা, চীন থেকে আসছে চকলেট, চীন থেকে আসছে বিভিন্ন যন্ত্রাংশ। কেন আমরা পারি না? আমাদের দেশে দক্ষ শ্রমিক নেই, আমাদের দেশে সস্তায় শ্রমিক পাওয়া যায় না, কেন চীন থেকে আনতে হচ্ছে? আর চীন থেকে আসছে কোন ধরনের প্রোডাক্ট? যেটা একেবারে ওঁচা, যেগুলো একেবারে ডি ক্যাটাগরি। ডি ক্যাটাগরি বললেও ভুল হবে, জেড ক্যাটাগরির প্রোডাক্ট আমাদেরকে বিক্রি করা হচ্ছে। চীনেও অনেক উন্নত মানের প্রোডাক্ট তৈরি হয়, কিন্তু সেটা ভারতবর্ষ কেনে না। ভারতবর্ষ কেনে চটকদার জিনিস, ঝট করে মানুষের চোখে লেগে যাবে এমন একটা জিনিস, 2 দিন চললো, 4 দিন চললো, ফেলে দিল, আবার নতুন কিনবে। এইভাবে ভারতবর্ষের ইকোনমি ডেভেলপ করবে? এইভাবে আমরা পঞ্চম অর্থনীতির দেশ হতে চলেছি? লজ্জা হচ্ছে না আমাদের একটু? নিজেদের দেশে কোনো কারখানা নেই, আমরা অন্য দেশের কারখানা থেকে মাল এনে তারপরে ভোগ করছি, তারপরে মেড ইন ইন্ডিয়া স্টিকার লাগিয়ে দিয়ে মেক ইন ইন্ডিয়ার বড়াই করছি। এমনকি মেক ইন ইন্ডিয়ার লোগো যে প্রধানমন্ত্রী লঞ্চ করলেন সেটাও চীনে তৈরি। ভাবুন একবার, আমরা লোগো পর্যন্ত বানাতে পারি না। আমাদের দেশে ক্রিয়েটিভ লোকের এতই অভাব। এইভাবে চলতে থাকলে আগামী 5 বছর 7 বছরের মধ্যে ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এমনি ট্যাক্সের ওপর ট্যাক্স। আপনি আমি যা রোজগার করি, 100 টাকা রোজগার করলে তার থেকে 45 টাকাই
বিভিন্নভাবে সরকার ট্যাক্স হিসেবে কেটে নেয়, আরও কাটতে শুরু হবে, আরও ট্যাক্স কাটবে, অর্থাৎ আপনার পরিশ্রমের টাকা সরকার নিয়ে নেবে। অথচ পৃথিবীতে বহু দেশ আছে, আমি কুয়েতের কথাই বলুন, আপনি সৌদি আরবিয়ার কথা বলুন, সেখানেও তো ট্যাক্স নেই। সেখানে ইনকামের ওপর কোনো, আপনি যা ইনকাম করছেন সেটা আপনার, সেখান থেকে আপনাকে 30% ট্যাক্স দিয়ে দিতে হবে। জিনিসপত্র কিনছেন তখন ট্যাক্স দিতে হবে। কারখানায় যে জিনিস তৈরি হচ্ছে কারখানাওয়ালাদের সেই ট্যাক্স দিতে হবে। ট্যাক্সের ওপর ট্যাক্স, তার ওপর ট্যাক্স, তার ওপর ট্যাক্স করে আজকে একটা ট্যাক্স প্রধান দেশ হয়ে গিয়েছে ভারতবর্ষ। ফলে ভারতবর্ষ থেকে ব্যবসাপত্র গুটিয়ে চলে যাচ্ছে ব্যবসায়ীরা, কারণ এখানে ব্যবসা করতে গেলে অনেক টাকার ট্যাক্স দিতে হয়। সেই ব্যবসাটা যদি আমি অন্য জায়গা থেকে করি, অন্য দেশ থেকে করি, আমার ট্যাক্স দিতে হয় না। সিঙ্গাপুর আজকে এত উন্নত কেন? ওইটুকু একখানা দেশ। এগুলোকে ট্যাক্স সেভেন কান্ট্রি বলা হয়, এখানে ট্যাক্সে অনেক ছাড় পাওয়া যায়, ট্যাক্স নেই বহু ক্ষেত্রে। অথচ আমাদের দেশে দেখুন প্রত্যেকটা জিনিসের উপর ট্যাক্স, বেবি ফুড থেকে শুরু করে লাড্ডু, প্রত্যেকটা জিনিসে ট্যাক্স। প্রতিটা জিনিসের ট্যাক্সের পরও এদেশের উন্নয়নটা কোথায় হচ্ছে? এত টাকা সরকার ট্যাক্স হিসেবে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি কি? নতুন করে কোনো এইমস পেয়েছি? নতুন করে কোনো আইআইটি পেয়েছি? নতুন করে কোনো আমরা ইন্ডাস্ট্রি পেয়েছি? আমরা কিচ্ছু পাচ্ছি না। অথচ এই ট্যাক্সের টাকাগুলো যাচ্ছে কোথায়? কোথায় যাচ্ছে জানেন? আম্বানি, আদানি, এসআর, এইসব বড় বড় কোম্পানি, ভারতী মিত্তাল, তারপরে জি নিউজ, এরা কোটি কোটি টাকা লোন নিচ্ছে, আর এই লোনের টাকা ব্যাংক মাফ করে দিচ্ছে। ব্যাংকের কি নিজস্ব টাকার প্রোডাকশন আছে? তা তো নেই। আমার আপনার টাকা দিয়ে সেগুলো মাফ করে দেওয়া হচ্ছে। অথচ আমাদের কাছ থেকে ট্যাক্সের উপর ট্যাক্স নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের ট্যাক্স দিয়ে বড়লোক করা হচ্ছে ওই আম্বানি, আদানি। কবে আর ঘুম ভাঙবে? আমরা এই দালাল রাষ্ট্র থেকে কবে একটা প্রোডাক্টিভ দেশে পরিণত হব, সেই দিনের আশায় আমিও বসে আছি। আপনারাও থাকুন আজ রাত্রের এনকে ডিজিটালের বিশেষ অনুষ্ঠানটা নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।